গল্প হার্টলক পর্ব ৮ লেখিকা অল ইন্ডিয়া রুহি। রুহির পাশের সিটে রুনু বসেছে। রুহি তার অতি জরুরি জিনিসগুলো হ্যান্ডব্যাগে নিয়ে নিয়েছে, সেগুলো নড়ে চেড়ে দেখছিল। এমন সময় রুনু উকি মেরে জিজ্ঞেস করলো, কি করিস? রুহি মৃদু গলায় জবাব দিল, সব জিনিস নিয়েছি কিনা চেক করে দিচ্ছি। তুই তো পুরো সংসার সূত্র সব জিনিস তুলে আনছিস ব্যাগে, ঠাট্টার স্বরে বলল রুনু। রুহি রাগি চোখে তাকালো। তোরে বলছে যা যা দরকার তাই তাই নিছি। তা তো দেখতেই পারছি, সুদ, শুকনো খাবার, পানির বোতল ৩টা। আর কি নিছিস রে? রুনু হাসি চাপে। রুহি জবাব না দিয়ে ক্রুর চোখে তাকায়। রুনু ব্যঙ্গ করে বলে, মনে হচ্ছে ট্যুরে না যুদ্ধে যাচ্ছি, আর ওখানে মনে হয় কোনো দোকানপাট থাকবে না, তাই সব ঢাকা থেকে টেনে টুনে নিয়ে যাচ্ছিস। রুহি কিছুক্ষণ ক্রুরের দৃষ্টিতে চেয়ে থেকে মুখ ঘুরিয়ে নিল। জিনিসপত্র ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ল। রুনুর কথার পিঠে জবাব দিল না একটিও। রাত 10:30 বাজছে এখন। আকাশ কালোর মাঝে তামাটে রং ধারণ করে আছে। এক ফালি চাঁদ উঁকি দিয়ে যাচ্ছে শত শত মেঘের মাঝ দিয়ে। মেঘেদের কত চেষ্টা চাঁদের চেহারা লুকিয়ে ফেলার জন্য, কিন্তু পারছেটা কই। চাঁদ থেকে একটু পরপর বলে যাচ্ছে, আমি আছি পৃথিবী। রুহি আকাশপানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সেও তো কত চেষ্টা করছে আলবিকে ভুলে যেতে, কিন্তু পারছে না। মনের মাঝে আলবির জন্য যে ভালোবাসা পুষেছিল তা বারবার জানিয়ে যায়, আমি এখনো বেঁচে আছি। হঠাৎ রুনু বলল, রুহি দেখ। রুনুর চোখের দৃষ্টি অনুসরণ করে রুহি তাকালো। জানালার বাইরে দিয়ে দেখল বাসের দরজার কাছটায় আলবি দাঁড়িয়ে। পরনে কালো কাপড়ের প্যান্ট, ডিপ নেভি ব্লু শার্ট, বাম হাতে সাদা বেল্টের ঘড়ি। চুলগুলো আজ ছাঁটাই করেছে বুঝি। অন্য দিনের তুলনায় একটু বেশি আকর্ষণীয় লাগছে না? রুহির বুকের ব্যথাটা আরও বাড়ল। বেছে বেছে এত সুদর্শন একজনকেই কেন মন দিতে গেল সে? এর চেয়ে এমন কাউকে মন দিত যার আগে পিছে কেউ নেই, যাকে চুরি হয়ে যাওয়ারও ভয় নেই। শত শত সুচ বুঝি হৃদয় তাকে খুঁজছে। নিদারুণ ক্লেশ বুকে চাপা দেওয়ার মর্ম যন্ত্রণা কাকে বোঝাবে রুহি? রুনু বলল, এভাবে ড্যাব ড্যাব করে স্যারকে দেখেছিস? তার পাশের ওই মেহনি স্ত্রীর লোককে দেখেছিস না? রুনুর কথায় রুহির ধ্যান ফিরে আসে। সে তাকায়। আলবির একটু পিছে ডিপ নেভি ব্লু সেলোয়ার কামিজে শুভ্রা দাঁড়িয়ে। তার দৃষ্টিও আলবির দিকে নিবদ্ধ। যেভাবে ঘোর লাগা চোখে রুহি তাকিয়েছিল, তিনিও সেভাবেই তাকিয়ে আছেন। রুহির সুচ ভরা ব্যথা এবার শুলের ব্যথায় রূপান্তরিত হয়। মনে হচ্ছে একটার পর একটা ছুরি দুমদুম করে বুকের মাঝে বসছে, বুকটাকে রক্তাক্ত করে তুলছে। ক্রমাগত এই ব্যথা সহ্য করা রুহির দুর্বল মনের পক্ষে সম্ভব নয়। রুহি চোখ ফিরিয়ে নিল। রুনুর দিকে তাকাতে গিয়ে একটু কেঁপে উঠল। রুনু ব্যস্ত হয়ে পড়ল, এই মেয়ে, এই ছাগলি, তুই কাঁদছিস? রুহির চোখ মুদে মাথা নত করে ফেলল। রুনু রুহির থুতনিতে ধরে মাথা তুলে দেখল বোঝা চোখ বেয়ে অশ্রুর ফোঁটা গাল ধরে গড়িয়ে পড়ছে। রুনুর মনটাও খারাপ হয়ে গেল। রুহিটাও যে কি না, এই যুগে এমন ভালোবাসা পাগল মেয়ে খুব কমই দেখা যায়। রুনু রুহির চোখ জোড়া মুছিয়ে নিয়ে শক্ত গলায় বলল, ফ্যাস ফ্যাস করবি না, খবরদার। এই যুগে এসে লাইলির মতন স্বভাব তোর। একটু শক্ত হ ভাই, একটা গেলে 10টা আসবে। এই ধরনের মনোভাব নাই কেন? রুহি বিস্ময় নিয়ে চোখ খুলে হালকা ধমক দিল, রুনু আজে বাজে কথা কম বল, বেশি বলবো। তোর কথা শুনবো কেন? একতরফা ভালোবাসার জন্য ভ্যা ভ্যা করে গরুর মতো কাঁদছিস কেন? বল তো। এমন তো নয় যে তোর সাথে তোর অনেক বছরের সম্পর্ক ছিল, তারপর ব্রেকআপ হয়ে গেছে, এই জন্য এক্সকে দেখে পুরনো দিনের কথা ভেবে ভেবে কাঁদছিস? সে তো তোকে পছন্দই করে না রুহি। তোর ভালোবাসা, তোর অনুভূতি সব তোর একার। তাহলে কেন নিজেকে পোড়াচ্ছিস? রুহি নিরাধার নয়নে তাকিয়ে আছে। রুনু ফের বলে, তুই কি জানিস ভার্সিটি লাইফের মতন সুন্দর লাইফ আর একটা হয় না। আমাদের তো ভার্সিটি নেই, যেহেতু এই লাইনে আছি, তাই এইটাই আমাদের জন্য ভার্সিটির লাইফ। অথচ তুই সারা বছর মন খারাপ করে কান্নাকাটি করে কাটালি, ভবিষ্যতেও এরকমটাই করবি। আচ্ছা, তোকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে ভার্সিটি লাইফে সবচেয়ে মজার ঘটনা কোনটা তোমার জন্য, তখন কি বলবি? তুই তো এই স্যারের চক্করে পড়ে আমাদের সাথে আড্ডাটাও মারিস না, একদম বোরিং টাইপ হয়ে গেছিস। হঠাৎ কিছু মনে পড়ে গেল এরকম স্বরে রুহি বলল, আছে তো মজার ঘটনা। ওই যে তোর ব্যাগে বিলাইয়ের গু, হি হি। কথা শেষ করার আগেই রুহির ঠোঁট চিরে হাসির ঝলক দেখা দিল। রুনু চোখ পাকালো। এই এই খবরদার, এই ব্যাপারটা বলে বলে মজা নিবি না। রুহি তবুও ব্যঙ্গাত্মক গলায় বলল, কি আমার বান্ধবীরে বিলাইয়েরও গু হাতে নিয়েও বোঝে না জিনিসটা কি? হা হা হা, গরু আমি না তুই?
রুনু রুহির হাতের বাহুতে থাপ্পড় লাগায়, বলে চুপ, একদম চুপ, মেরে ফেলবো। রুহির ঠোঁট টিপে হাসি আটকায়, পারছি না তো চুপ করতে। তাহলে মায়ের খা, বলেই রুহির দিকে তেড়ে আসার ভঙ্গি করে রুনু। রুহি নিজের দেহে পিছিয়ে নিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসির কলকল ধ্বনিতে ধ্বনিত হয়ে ওঠে চারপাশ। রুনু ধমকে যায়, হাসছে, মেয়েটা হাসছে। কতদিন পর এভাবে প্রাণ খুলে হেসে উঠেছে মেয়েটা। রুনুর মন ভরে যায়। প্রিয় বান্ধবীর জন্য সে সব করতে পারে, সব। এখানে দাঁড়িয়ে না থেকে নিজের সিটে গিয়ে বসো শুভ্রা। কথা শেষ করে হাতে থাকা লিস্টের কাগজটার দিকে মনোনিবেশ করে আলবি। শুভ্রার রাগ হয় কিঞ্চিত, কপালে ভাঁজ করে কয়েকটা, বলে এখানে দাঁড়িয়ে থাকলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, এমনিই যেতে বললাম। লিস্টের দিকে গভীর মনোযোগ আলবি। শুভ্রার দিকে চাওয়ার সময় তার নেই। শুভ্রা দাঁত কিরমির করে বলে, তাহলে আমাকে যেতে বলছো কেন? আর গেলে তুমিও চলো। তুমিও ওখানে দাঁড়িয়ে কি করছো? এবার আলবি তাকায়, ব্রুযুগল কুঁচকে আছে তার, চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আমি এখানে ফাও দাঁড়িয়ে নেই শুভ্রা, দেখছোই তো, লিস্ট চেক করে দিচ্ছি। সব স্টুডেন্ট আসলে আমিও বাসে উঠবো, সেটা দেখার জন্য কাশেম আছে তো, তাতে কি? সব কাজ একা তার উপর তুলে দিয়ে আমি খোঁজ গল্প করব তোমার সাথে? দেখো শুভ্রা, আমি অবসর বসে থাকার সে কাজ করতে বেশি পছন্দ করি। দায়িত্ব যখন নিয়েছি সুন্দরভাবে সেটা রক্ষা করব। শুভ্রার চেহারায় বিষাদের ছায়া নামিয়ে প্রশ্ন করে, আমি যাচ্ছি, এটা কি পছন্দ হচ্ছে না তোমার? যদি আমাকে সাথে নিতে ভালো না লাগে তাহলে বলে দাও, আমি এখনই বাড়ি ফিরে যাব। আলবি অবাক হয়, আমি কি বলেছি এসব? একবারও বলনি, কিন্তু আমার সাথে মেজাজ দেখিয়ে কথা বলছো। তোমার পিছনে এসে কতক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলাম, পাত্তাও দাওনি। কেমন যেন ইগনোর করছো আমাকে। আলবি মৃদু শ্বাস ফেলে, সামনের কয়টা দিন যে তার জন্য জাহান্নাম সম করে তুলবে এই মেয়ে, সেটা এখনই বোঝা যাচ্ছে। আলবির ইচ্ছে করছে শুভ্রাকে চেঁচিয়ে বলতে, তুমি চলে গেলে ভালো হয়, কিন্তু বলতে পারছে না। বদ্ধ সমাজে বাস করার এই এক দুর্ভোগ। সবাইকে সব কথা চাইলেও বলা যায় না। ঠোঁটের মধ্যে বদ্ধতার হাসি সবসময় লটকিয়ে রাখতে হয়। উত্তর দাও আলবি, আমি কি এসে বিরক্ত করলাম তোমায়? আলবি মাথা নেড়ে বলে, না করনি, তুমি থাকো, আমি দুঃখিত। তোমাকে হার্ট করে থাকলে, বাট কাজ তো দেখতে পারছো তাই। আলবির কথা শেষ করার আগেই শুভ্রা বাসে উঠে পড়ে। আলবি স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। মেয়েটা অতিরিক্ত করে বসে মাঝে মাঝে 11টার দিকে সবাই এসেছে কিনা, যে যার সিটে বসেছে কিনা, সব কিছুই চেক করে নেয় আলবি। তারপর তারপর ড্রাইভারকে বলে বাস ছাড়ার জন্য। বাস নড়ে উঠতে সবার বাস নড়ে উঠতে সবাই হুররিয়ে বলে সমস্যারে চেঁচিয়ে ওঠে। কাশেম ধমকায়, এই পোলাপান আসতে চিল্লায়। আলবি কাশেমকে মানা করে, কাশেম চেঁচা কোরা, তুমি কিছু বলো না, কয়টা দিন বাচ্চাদেরকে ওদের মতন থাকতে দেবা? কাশেম বলল, জি স্যার। আচ্ছা। জানালা খোলা, সাই সাই করে বাতাস ঢুকছে বাসের মধ্যে। রুহির মুখমণ্ডল শুয়ে ছড়িয়ে পড়ছে সারা শরীরে। মুখটা অবশ হয়ে গেছে বোধ হয়, চুলগুলো বারবার আছড়ে পড়ছে নাকে, ঠোঁটের উপর। রুহির আধো ঘুম ভেঙে যায়। সে হেলান দিয়েছিল, এখন সোজা হয়ে বসে পাশ ফিরে তাকায়, দেখে রুনু ঘুমাচ্ছে। রুহি মোবাইলে সময় দেখে 1টা 23। বাস ছাড়ার পর অনেকক্ষণ সময় গড়িয়ে গেছে। সে আর রুনু গল্প করছিল। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে রুহির মনে পড়ছে না। সামনের সিটে ধরে রুহি দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে সবাই ঘুম, পিছনেও একই অবস্থা। সিলেট পৌঁছানোর পর বিশ্রাম নেওয়ার সময় থাকবে না, তাই এখনই সবাই বিশ্রাম করে নিচ্ছে একটু। অথচ সবাই প্ল্যান করেছিল সারা রাত বাসে হৈ হৈ করবে সবাই। রুহি স্মিত হাসলো। সবসময় সব প্ল্যান মাফিক হয় না। রুহি নিজের সিটে বসে কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকার পর বুঝতে পারে সে ঠকঠক করে কাঁপছে গরমের সময়, অথচ বাতাস এত ঠান্ডা, সারা শরীর দুলিয়ে দিচ্ছে কাঁপুনিতে। রুহি জানালা আটকে দেওয়ার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়। জানালা ফেঁসে আছে। অনেক টানাটানি করেও যখন পারে না, তখন রুনুকে বাধ্য হয়ে ডাক দেয়, এই রুনু, এ ওঠ না। এই রুনু। রুনুর বাহু ধরে ধাক্কা দিতে রুনু ধর্মড়িয়ে ওঠে। রুনুর আবার বাসে ভয় আছে। তার কেন যেন সবসময় মনে হতে থাকে এই বুঝি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রুনু উঠেই ভয়ার চোখে এদিক ওদিক তাকাতে বলে, কি অ্যাক্সিডেন্ট হবে? আল্লাহ! রুহি বিরক্ত নিয়ে ধমকায়, বাল, সবসময় অ্যাক্সিডেন্ট।
অ্যাক্সিডেন্ট করিস কেন? যত সব। রুহি ধমক খেয়ে রুনুর ঘুম পুরোপুরি উবে যায়। সে পূর্ণ দৃষ্টি মেলে আশেপাশে তাকায়, নিজেকে ধাতস্থ করে। তারপর রুহির দিকে তাকায়, বলে, কিরে, ডাকলি কেন? আমার ঘুমটা জানালা আটকাতে পারতেছি না, দেখ না কত বাতাস, আমার কাঁপুনি উঠে গেছে। রুহি অসহায় চোখে জানালার দিকে তাকায়। রুনু ঠোঁট বাঁকিয়ে বলল, তোর মতো ফার্মের মুরগি জানালা আটকাতে পারবে? দেখি সর, আমি বাম হাত দিয়ে, আচ্ছা দেখি কত পারেন। রুহি একটু চেপে বসে। রুহির উপর দিয়ে ঝুঁকে রুনু জানালার হাতল ধরে টানাটানি শুরু করে। প্রথমে যেই জোশ নিয়ে জানালা আটকানোর চেষ্টা শুরু করেছিল রুনু, সেটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়, চেহারার রং হয় বিপন্ন। রুহির দিকে তাকিয়ে রুনু পরাজয়ের হাসি হাসে। রুহি ধমক দিয়ে ওঠে, পটর পটর মুখেই যত, সর। রুনু বিনা বাক্যে সরে যায়। রুহি বলে, সিট থেকে ওঠ। কেন? ওঠ না। রুনু উঠে দাঁড়ায়। রুহি বেরিয়ে আসে সিটে ছেড়ে। সামনে হেল্পারকে বা কাশিম মামাকে পাওয়া যাবে। তাদের কাউকে বললে অবশ্যই জানালার একটা ব্যবস্থা করবে। এই ভেবে রুহি সামনে এগিয়ে যায়। আলবির একদম পাশে ঘেঁষে বসে আছে শুভ্রা। পারছে না আলবির গায়ের উপর উঠে বসে সে। মাথাটা অপর দিকে হেলান দেওয়া, বোধ হয় ঘুমাচ্ছে। আলবিও নিজের সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। তাদের সিটের সামনে গিয়ে এই দৃশ্য দেখে থেমে দাঁড়ায় রুহি। নাম না জানা যে ব্যথা বারবার তাকে মৃত্যুর স্বাদ দিয়ে যায়, সেই ব্যথা এবার আরও তীব্র হয়ে ওঠে। চোখ ফেটে কান্না পায়, ইচ্ছে করে হাত পা ছড়িয়ে বসে কাঁদতে। অপলক রুহি তাকিয়ে থাকে আলবির মুখপানে। ভিতরে ছুটে চলা অদম্য ঝড়কে পরাজিত করতে গিয়ে নিজেই পরাজিত হয়ে ফিরছে বারবার। মুখ দিয়ে অস্ফুট স্বরে গঙ্গানোর আওয়াজ বেরিয়ে আসার আগেই রুহি জায়গা ত্যাগ করে একদম সামনে গিয়ে দাঁড়ায়। তাকে দেখে কাশেম উঠে আসে, বলে, তুমি আইছো কেন? কি হয়েছে? আমাদের জানালাটা। রুহির কথা জড়িয়ে যায়। ঢোক গেলে কান্নাটাকে দমাতে চেষ্টা করে। পুনরায় বলে, আটকাতে পারছি না, একটু আসো না কাশেম মামা, দেখে যাও। আহো, দেখতাছি। বলে কাশেম আগে আগে হেঁটে যান। তার বড় বড় ধপধপ পায়ের আওয়াজে আলবির ঘুম ভেঙে যায়। সে জেগে ওঠে। ততক্ষণে কাশেম আলবিকে ডিঙ্গিয়ে আরও পিছনে চলে গেছে। রুহি মাথা নিচু করে হেঁটে যায়, মনকে বারবার শুধায়, তাকাবি না, তাকাবি না, তাকাবি না। তারপরও লাভ হয় না। আলবির সিটের কাছাকাছি আসতেই তার চোখ আপনা আপনি আলবির দিকে তাকায়। আলবিও রুহির দিকে তাকিয়েছিল। চার চোখ এবার এক হয়। রুহি ভয়ানকভাবে কেঁপে ওঠে, দ্রুত পা চালাতে গিয়ে হুড়মুড়িয়ে খেয়ে পড়তে নেয়। ভয়ের চোটে চোখ বন্ধ করে ফেলে রুহি। কিন্তু যখন বুঝতে পারে সে পড়ে যায়নি, কারো বাহুতে আটকে আছে, রুহি ধীরে ধীরে চোখ খোলে। আলবির মুখটা ভেসে উঠতে আবার চোখ বন্ধ করে নেয়। আলবি অবাক হয়ে বলল, ঠিক আছে? আশেপাশে সিটের সবার ঘুম ছুটে যায়। সবাই নড়ে চড়ে উঠতেছে। শুভ্রাও জেগে ফ্যালফ্যাল করে দেখছে তার আলবি একটা মেয়েকে বুকে জড়িয়ে আছে দু হাতে। রুহি জবাব দিতে পারে না, নির্বাক হয়ে পড়েছে সে। কোনো রকমে মাথা নাড়িয়ে জানায় সে ঠিক আছে। আলবি বলে, উঠে দাঁড়াও ঠিক মতো। রুহি চট করে উঠে দাঁড়ালো। দম নিয়ে চোখ খুলে শক্ত গলায় বলল, থ্যাংক ইউ স্যার, আপনি না ধরলে আমি পড়ে গিয়ে অনেক ব্যথা পেতাম। আলবি বিব্রত বোধ করে, ইটস ওকে, দেখে শুনে হাঁটো, বাই দ্য ওয়ে। এখানে আসছো কেন? আমাদের জানালাটা আটকা ছিল না, তাই কাশিম মামাকে ডাকতে আসছিলাম। সরি স্যার, আপনাদের ঘুম ভাঙিয়ে দিলাম। রুহি শুভ্রার দিকে ঠান্ডা চোখে তাকায়, আর তার চেয়েও ঠান্ডা স্বরে বলে, সরি ম্যাম। তারপর আবার তাকায় আলবির দিকে। আলবি দেখে একজোড়া টলমল চোখে নির্ধারণ এক মর্মযন্ত্রণা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। ওই চোখ যেন সাহায্য চাইছে তার কাছে। চলবে।